18তম নিবন্ধনের ভাইবার স্বেচ্ছাচারিতার একটা চিত্র। 3 এনটিআরসির দুর্নীতির একটা চিত্র। প্রথমে আমার ব্যক্তিগত অভিমত যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 27 সেশনে ভর্তি হয়েছি, 2014তে মাস্টার্স কমপ্লিট করেছি। আমার রেজাল্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্স মাস্টার্স উভয়টাতেই ডিন অনার্স পেয়েছি। আমার একমাত্র স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া। কখনো ভাবিনি যে বেসরকারি প্রতিষ্ঠানে মাদ্রাসায় প্রভাষক হব। একমাত্র লক্ষ্য ছিল জীবনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া। আমি ভর্তি পরীক্ষার সময় শুধু জগন্নাথে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্ম কিনেছিলাম। জগন্নাথে আমার সিরিয়াল ছিল 407। তো যাই হোক, আমার ইচ্ছেও ছিল যে আমি কওমি মাদ্রাসা আগে পড়েছিলাম, অ্যারাবিক ভালো জানা আছে, তো আরবি নিব। তো যাই হোক, সেই ধারাবাহিকতায় আমার আল্লাহর রহমত এবং নিজের নিরলস প্রচেষ্টায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 2বার অ্যাপ্লাই করেছি। 2016 ডিসেম্বর একবার ভাইবা দিয়েছি, 4 জন নেওয়ার কথা, ভাইবাটা বাতিল হয়ে যায়, কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তারপরে আবার এটা ভাইবা হয়েছিল 2018 সেপ্টেম্বরে, তখনও একজন নেওয়া হয়েছে। দীপুমণি শিক্ষামন্ত্রী ছিলেন, তার এলাকার থেকে একজন নেওয়া হয়েছে, আর 3 জন নেওয়া হয়নি। তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইবাটা হচ্ছে কোনো মার্ক নেই, কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা, বিভিন্ন অনিয়মের কারণে, আঞ্চলিকতা, ইজমবাজির কারণে হয় নাই। যখন হয় নাই 2বার অ্যাপ্লাই করার পরে দেয়ালে তো পিঠ থেকে গেছে। এখন চিন্তা করলাম, যাক এনটিআরসির মাধ্যমে একটা সনদ নিয়ে কোনো একটা মাদ্রাসায় যদি জয়েন করা যায় প্রভাষক হিসেবে, ভবিষ্যতে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার একটা সুযোগ থাকে। তখন যখন 2018তে না হওয়ার পরে আমার মনের মধ্যে আসছে, তো 2019-এর যখন মাঝামাঝি পর্যায়ের ভাবলাম যে সিদ্ধান্ত নিলাম আমি এনটিআরসি দিব। কিন্তু তখন করোনা এসে গেল তারপরের বছর। তো আমি জানলাম কখন সার্কুলার হবে, খোঁজ নিলাম, 17তম শুনলাম যে সার্কুলার হয়ে গেছে। তো যাই হোক, পরবর্তীতে 4টা বছর হয়ে গেল সার্কুলার নাই। যদি তখন সার্কুলার হইতো পড়ে, তাহলে তো আমার 45 মানে 35+ হতো না, তার আগে আমার হয়ে যেত। তো এই যে 4টা বছর সার্কুলার দেওয়া হয় নাই, করোনার সময় এসএসসি পরীক্ষা হয়েছে, এইচএসসি পরীক্ষা হয়েছে, বিসিএস হয়েছে, অন্য সব নিয়োগ পরীক্ষা হয়েছে, তো এনটিআরসির পরীক্ষাগুলো কেন হলো না? তাদের ভুলের, তাদের অবহেলার, তাদের অলসতার খেসারত বলির পাঠা কি আমরা হব? তো যাই হোক, এ কারণে মূলত এবারকার যখন নাকি সার্কুলার হয়েছে 2023-এর নভেম্বরে, আমি অ্যাপ্লাই করেছি, ভাইবা রিটেনে প্রিলিতে পাস করেছি। তারপর রিটেনে আমি নিশ্চিত 80+ মার্ক আমার থাকবে, সহকারী মৌলবী এবং প্রভাষক লেকচারার উভয়টাই। ভাইবাও খুব ভালো দিয়েছি। আমাকে 8.5টা প্রশ্ন করা হয়েছে, আমি 7.5টা প্রশ্ন, 7টা প্রশ্ন ফুললি এবং আরেকটা প্রশ্নের অর্ধেক দিয়েছি। আমাকেও শুধুমাত্র 35+ হওয়ার কারণে আমাকে বাদ দিয়ে দেওয়া হলো। কেন? বিসিএস পরীক্ষায় হতো যে আগে ছিল 30 বছর, 32 বছরের একদিন আগেও যদি কেউ সার্কুলার প্রকাশিত হয় আবেদন করে, তার প্রক্রিয়া হতে হতে যদি 35ও হয়ে যায়, তারপরেও সে এখানে আবেদন করতে পারে, তাকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এনটিআরসিতে কেন হবে না? বিসিএস 1 ঘন্টা আগে করলো। হ্যাঁ, তো যাই হোক, এ কারণে মূলত শুধু 35+ হওয়ার কারণে। তাহলে আমি প্রশ্ন জাতির কাছে যে আমি লিখিত পরীক্ষায় 80+ মার্ক আমার থাকবে, শুধুই 35+ হওয়ার কারণে আমাকে বাদ দিয়ে দেওয়া হলো। অন্য প্রার্থী একজন 45 পেয়েছে, তাকে শুধু বয়সটা থাকার কারণে তাকে পাস দিয়ে দেওয়া হলো। তাহলে শিক্ষাক্ষেত্রে একজন স্টুডেন্ট, একজন প্রার্থী, সে 80+ রিটেনে নাম্বার পেয়ে সে যদি নিয়োগ হতো, সে যেই মানের শিক্ষা দান করতে পারতো, সেই মানের শিক্ষাদান কি ওই 40 পাওয়া বা 45 পাওয়া ক্যান্ডিডেট প্রার্থী কি সেই মানের শিক্ষা দান করতে পারবে? তো মেধার মূল্যায়ন হচ্ছে না এখানে। আচ্ছা, যাই হোক, দ্বিতীয় হচ্ছে, আমি সংক্ষেপ করছি, যে ভাইবা বোর্ডের স্বেচ্ছাচারিতার একটা চিত্র। আচ্ছা, এই বর্তমানে এই 18তম নিবন্ধনের ভাইবাগুলোর মধ্যে ব্যাপক স্বেচ্ছাচারিতা এবং অনিয়ম হয়েছে। তার কয়েকটা চিত্র আমি তুলে ধরি আপনাদেরকে। একজন প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলে? ওই প্রার্থীটা বলল জি স্যার।
তাকে বললো তুমি আসো, আর কোনো প্রশ্ন করা হয়নি। আর প্রশ্ন করা হইলে না পারলে বোঝা যেত তাকে ফেল দেওয়া হয়েছে। তাহলে জাতির কাছে প্রশ্ন, সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন, যে জুলাই আন্দোলনে শরিক হয়েছ কিনা একটা প্রশ্নই করা হয়েছে তাকে, তাকে বললো আসো, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ফেল করানো হয়েছে। তার বয়সও ছিল, কাগজপত্রের সমস্যা ছিল না। তো তাহলে জুলাই আন্দোলনে শরিক হওয়া এটা কি ছাত্রের অপরাধ? তাহলে কি বোঝা যায়? ফেসিবাদের দোসররা কুপরিকল্পিতভাবে এই ভাইবা ভোটের মধ্যে স্বেচ্ছাচারিতা এবং অনিয়ম করেছে। আরেকটা চিত্র আপনাদেরকে তুলে ধরি। এক ভাই ফেকার প্রভাষক পদে ভাইবা দিবে, তাকে আরবি সাহিত্য থেকে প্রশ্ন করা হচ্ছে। কয়েকটা প্রশ্ন করার পরে সে ভাই পারে নাই, তখন বলছে আমি তো এই সাবজেক্টের না, আমি তো ফেকার প্রভাষক, আমাকে তো ফেকা সংশ্লিষ্ট প্রশ্ন করবেন। তখন ভাইবা ভোটার বলল ও উনি ফেকা। তার মানে 3-4 মিনিট যাওয়ার পরে 3-4টা প্রশ্ন করার পরে তাদের এখন বোধোদয় হয়েছে যে উনি ফেকার প্রভাষকের পরীক্ষা নিচ্ছেন। তাহলে কি বুঝলাম? যে নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন, তারা জানেই না ভাইবা বোর্ড যে তা আমরা কোন পোস্টের প্রভাষক নিয়োগের ভাইবা নিচ্ছি। শ্যাম, এটা তাদের ভাইবা বোর্ড যদি এরকম হয় যে আমি কোন বিষয়ের পরীক্ষা নিচ্ছি, প্রভাষকের কোন বিষয়ে পরীক্ষা নিতে হবে সেই ন্যূনতম সাধারণ জ্ঞানটা তাদের নাই। আচ্ছা, আমার ব্যক্তিগত রাজসাক্ষী হিসাবে আমি বলি, আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে প্রভাষকের ভাইভায় যে কোথায় থেকে, আমি বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি সাহিত্য। আচ্ছা, আরবি সাহিত্যের একজন বিখ্যাত কবি ইমরুল কায়েস, তার একটা কবিতা বলেন। আমি বললাম, তারপর বলবো ওনার একটা প্রেমিকা ছিল, তার প্রেমিকার নামটা বলতে পারবেন? আচ্ছা বলেন, কোন লেখক, কোন, আমি বলছি ওনাইজা, কিন্তু কথা হচ্ছে এই যে আপনাদের কাছে প্রশ্ন, কোন কবির প্রেমিকা কে ছিল, কোন প্রেমীর জিএফ গার্লফ্রেন্ড কে ছিল, এটা কি কোনো সাধারণ জ্ঞানের প্রশ্নের মধ্যে আসে? বিষয়টা তো এরকম যে বিল ক্লিন্টনের দাদির নাম কি ছিল বা তার গার্লফ্রেন্ডের নাম কি ছিল। তার মানে ভাইবা বোর্ডে যাচ্ছে তাই মানে খামখেয়ালি প্রশ্ন তারা করেছে, আমাকে করেছে। যে ভাগ্যিস আমার জানা ছিল বলতে পারছি, কিন্তু একটা কবির প্রেমিকা কে ছিল ওইটা না জানলে প্রার্থীর অযোগ্যতা বোঝায় না। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে এই এনটিআরসির দুর্নীতির সংক্ষিপ্ত একটু চিত্র তুলে ধরছি 3 নম্বর পয়েন্টে। এনটিআরসি আপনারা জানেন একেবারে স্বীকৃত, গৃহীত, চিহ্নিত একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। এটা আমি শুধু দাবি করছি না, আমার দাবির পক্ষে কিছু প্রমাণ দিচ্ছি। 1 নম্বর, আপনারা জানেন 60,000 এনটিআরসির জাল সনদদারি বর্তমানে চাকরি করছে বিভিন্ন প্রতিষ্ঠানে। ওই 60,000 সনদ, এনটিআরসির সনদ ভুয়া কিভাবে আসছে? জাতির কাছে প্রশ্ন, নিশ্চয়ই টাকার বিনিময়ে। আচ্ছা, আরেকটা কথা, এই যে আপনারা দেখেন এখানে অনেক ভাইবা বোর্ডে 27 জন, 29 জন ফেল করেছে, 30 জনে 29 জন ফেল করেছে, 27 জন ফেল করেছে। এখন আমার প্রশ্ন, এই 27 জন তাহলে কি ভাইবা বোর্ডে পারে নাই? আচ্ছা, না পারলে তারা রিটেনে পাস করলো কিভাবে? নিশ্চয়ই তারা প্রশ্ন আউট করে পরীক্ষা দিয়েছে। আমি নিজে এটা কোনো অনুমানের উপর অন্ধকারে ডিল ছুটছি না, আমি আমার ব্যক্তিগত মানে রাজসাক্ষী হিসাবে বলছি। যখন 12ই মার্চ, 15ই মার্চ 2024 এমসিকিউ মানে প্রিলি পরীক্ষা হয়, তখন আমার সিট পড়েছিল আপনার ওই যে ধানমন্ডি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। তো সেখানে আমার সাথে একটা লোক বসছিল, নাম রাকিব, বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ। সে আমাকে বলতেছে ভাই আমি তো কিচ্ছু পড়ে আসি না, আমাকে একটু দেখায়েন। তো আমার ছিল খ সেট, তার ছিল ঘ সেট। সে তার ফর্ম পুরা করার সময় ঘ সেট কিন্তু তার প্রশ্ন, কিন্তু সে খ, আমারটা খ না, খই পুরা করছে। হুবু আমার কাছ থেকে এমসিকিউ দেখা সে পরীক্ষা দিছে, আমার মোবাইল নাম্বারটা নিয়ে গেছিল। পরে আমার যখন পাশ আসছে সে বলছে দেখেন না এখনও রেজাল্ট, যে আপনার যেহেতু পাশ আসছে আমি তো আপনারটা দেখে লিখছি, আমার তো অবশ্যই আসবে। সে দেখে তারটাও আসছে। সে আমাকে মানে খুব বললো যে ভাই চিরকৃতজ্ঞ আপনার কাছে যে আপনার কারণে আমি পাস করছি। লিখিত পরীক্ষা যখন আসবে, তার বাড়ির পাশের একটা লোক এনটিআরসিতে চাকরি করে, সে আমাকে বলল ভাই আমার এলাকার এক লোক এনটিআরসিতে চাকরি করে, প্রশ্ন দিবে 20,000 টাকা, 20,000 টাকা ঘুষ চেয়েছে, এই 20,000 টাকা লাগবে আপনি যদি দেন। শেষ করছি। আমাকে তাহলে আপনাকে এই প্রশ্ন দেওয়া হবে। আমি তো ভাই আমার দরকার নাই, আমার আরবিক ভালো জানা আছে, আমার ঘুষ টুস দিয়া না, ফিরিয়ে দিল, আমার প্রশ্ন দরকার নেই।
সে ছেলেটা কিছু প্রশ্ন তারপরে ইচ্ছে করে আমার কাছে পাঠাইছে, মানে পুরো প্রশ্নটাই সে তাকে আউট করে দিছে এনটিআরসির জনৈক কর্মচারী বা কর্মকর্তা। তাহলে বুঝেন এইভাবে সে যে প্রশ্ন আউট করলে, এরকম হাজার হাজার লোক প্রশ্ন আউট করেছে। তাহলে একটা ভাইবা বোর্ডে যদি ভাইবা ভালো না করার কারণে, বেসিক জ্ঞান না থাকার কারণে 29 জন 27 জন ফেল করে, কি বোঝা যায়? নিশ্চয়ই তারা প্রশ্ন আউট করে রিটার্ন পাস করেছিল, তাদের বেসিক ভালো নাই। আর প্রশ্ন আউটটা কারা করেছে? এনটিআরসির অভ্যন্তরীণ লোকেরাই। আচ্ছা, এনটিআরসি চেয়ারম্যান ব্যাপারে বলি, চেয়ারম্যান অত্যন্ত লোভী এবং দুর্নীতিগ্রস্ত আমি যেটা মনে করি। কারণ আমি সহকারী মৌলবীর ভাইবা দিয়েছি, ওই ভাইবা বোর্ডের প্রধান ছিলেন এনটিআরসির চেয়ারম্যান। আচ্ছা, একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ভাইবা বোর্ডের প্রধান, এটা তার জন্য মানায় না। কারণ ভাইবা বোর্ডটা এনটিআরসির অন্যান্য কর্মকর্তা যারা আছে তাদের দিয়ে উনি সাজায়। উনি কেন ভাইবা বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন? নিশ্চয়ই অনারিয়ামটা প্রত্যেকটা ভাইবা বোর্ডের চেয়ারম্যান এবং ভাইবা বোর্ডের সদস্যরা একটা অনারিয়াম পায়, সেই অনারিয়ামের জন্যে। যাই হোক, সার্বিকভাবে শেষ কথা হচ্ছে, এই যে এনটিআরসি একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এবং এবারকার যুগান্তকারী যে ফেল করানো হয়েছে, আমরা এটার ভুক্তভোগী, আমরা এর প্রতিকার চাই, ফলাফল পুনর্মূল্যায়ন চাই। আমাদের একটাই দাবি যে 2000 সার্কুলার প্রকাশিত হওয়ার সময়, যেটা 2023 সালের নভেম্বর থেকে 35 বছর বয়স গণনা করতে হবে, আমাদেরকে সনদ দিতে হবে। শুধু সনদ দিলেই না, ষষ্ঠতম গণবিজ্ঞপ্তিতে ওই 2023 সালের নভেম্বর থেকে বয়স গণনা করতে হবে। এটা আমাদের একমাত্র দাবি। আমাদের দাবি আদায়ের জন্যে কালকে তো অবস্থান কর্মসূচি হবে, তারপরে না হলে প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নেওয়ার দরকার আমরা ইনশাল্লাহ নিব। তবু আমরা সনদ চাই, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ চাই, এটাই আমাদের একমাত্র দাবি।